গ্রিনহাউস গ্যাস বিশেষ করে কার্বন নির্গমনটা হ্রাস করার জন্যই মূলত যত পদক্ষেপ, যত চিল্লাপাল্লা, এই হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে এটার জন্য। তো এই মূল উদ্দেশ্য ছিল। তো এটা কিছু কাজ হাতে নিয়েছে, যে কাজগুলো হচ্ছে, প্রথম হচ্ছে যে গ্রিনহাউস গ্যাসটা কমানো, গ্রিনহাউস গ্যাস কমানো। দ্বিতীয়ত হলো এইটা কমানোর জন্য ধনী বা শিল্পোন্নত রাষ্ট্রগুলো অর্থায়ন করবে দরিদ্র বা উন্নয়নশীল রাষ্ট্রের কাছে, রাষ্ট্রকে। এবং ধনী বা উন্নত রাষ্ট্রের কাছে যে প্রযুক্তি আছে এই প্রযুক্তিগুলো আবার এই সমস্ত রাষ্ট্রকে দিবে। এবং একটু বলে রাখা ভালো যে পৃথিবীতে যত কার্বন উৎপাদন হচ্ছে তার মধ্যে 10টা দেশ 70% উৎপাদন করে। যেমন ধরেন আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, এরকম 10টা রাষ্ট্র মিলে যে কার্বন উৎপাদন করে তা মানে টোটাল কার্বনের 70%, আর বাকি বিশ্বের সবাই মিলে 30%। এখন এখানে যদি বাংলাদেশের অবস্থানটা দেখেন, মাত্র 0.425%, মানে 1% না। সহজ কথায় যদি আরো বলি, 100 টাকার মধ্যে আমরা 40 পয়সা দেয়, বাংলাদেশ দেয় 40 পয়সা। কিন্তু আবার দেখেন বাংলাদেশের অবস্থান, যতগুলো ঝুঁকিপূর্ণ রাষ্ট্র আছে, সারা পৃথিবীতে যতগুলো ঝুঁকিপূর্ণ রাষ্ট্র আছে আমরা তার মধ্যে 7 নম্বরে, মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর মধ্যে 200টা রাষ্ট্রের মধ্যে আমরা হচ্ছে 7 নম্বরে। আবার উৎপাদনের দিক দিয়ে আমরা 195। তাহলে আমরা উৎপাদন করতেছি কম, ধরা খাচ্ছি বেশি। মূল কাহিনীটা হচ্ছে এই জায়গায়। তারা বলতেছে যে আমাদেরকে অর্থায়ন করবে এবং টেকনোলজি দিয়ে সহায়তা করবে, এবং তারাই যে যুগের পর যুগ ধরে কার্বন উৎপাদন করতেছে এবং পৃথিবীটাকে ওয়ার্মিং করে ফেলতেছে, উষ্ণায়ন করে ফেলতেছে। এই উষ্ণায়নের ফলে যেটা হচ্ছে, রেজাল্ট গুলো হচ্ছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই বড় বড় মহামারী, এগুলো সবের বেসিক কারণ কিন্তু এই জলবায়ু পরিবর্তন। আমরা চেঞ্জ গুলো যদি আরো বলি, যেমন লবণাক্ততা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আজকের এই মানে মানে উপকূলীয় অঞ্চল থেকে মানুষের শহরমুখী হওয়া, এরকম মাইগ্রেশন, ব্যাপক ঝামেলা আছে। এটার জন্য তারা বলতেছে যে আমরা ক্ষতিপূরণ দিব। তারা বলে না, বিভিন্ন দাবি মুখে গত 30 বছরে তারা বলছিল যে 2009 সালে কপে 15তম সম্মেলনে তারা বলছিল যে আমরা প্রতি বছর 100 বিলিয়ন ডলার সহযোগিতা করব অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রকে। যেটা লস এন্ড ড্যামেজ, ক্ষতি এবং ক্ষতিপূরণ শব্দটা কিন্তু শুনতে সহজ, কিন্তু এর ভিতরে কিন্তু অনেকটা আছে। ক্ষতি যেটা হয়ে গেছে, যেটা রিকভারেবল নয়, যেটা হয়ে গেছে যেটা রিকভারেবল নয়। যেমন বিভিন্ন স্পেসিস হারায় গেছে, বিভিন্ন জীবজন্তু হারায় গেছে, বিভিন্ন এলাকায় ডুবে গেছে, বিভিন্ন পানি ধ্বংস হয়ে গেছে। আর একটা হচ্ছে যেটা প্রক্রিয়াধীন আছে। তাহলে ক্ষতি এবং ক্ষতিপূরণ, লস এন্ড ড্যামেজ, ড্যামেজকে মোকাবেলা করার জন্য, অ্যাডাপ্টেশনের জন্য, মানে মিটিগেশনের জন্য, সহনশীলতা বৃদ্ধি। আর এই ঋণগুলো দিচ্ছে তারা তো সরাসরি দেয় না, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, জেবিক, জেরা, ইউএনডিপি, হ্যান ত্যান হাবিজাবি বহু প্রতিষ্ঠান এদের মধ্য দিয়ে এখন ঋণ হিসেবে দিচ্ছে। দেখবেন যে টিভিতে সংবাদ পড়ে ঋণ সহায়তা, ঋণের আবার সহায়তা কি? ঋণ আবার সহায়তা কি? ঋণ তো শোষণ, ঋণ তো শোষণ। মানে এখানে বাণিজ্যের উন্নত বিশ্বগুলো এক হচ্ছে তারা কার্বন ছড়াচ্ছে, টাকা দেওয়ার কথা বলে দিচ্ছে না, কয়েকদিন দিয়ে আম বলতেছে তোমরা ঋণ। গেম গুলো আবার কোথায় দেখেন, আচ্ছা সরি, এর মধ্যে একটা বলি, এখন যদি আমরা কোন অবস্থাতে, আমি জাস্ট একটা প্রেডিকশন যদি দেখাই, বিজ্ঞানীরা কি বলতেছে, বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে 7ম স্থান। 2022 সালে দারিদ্রতা 2022 সালে এই খুলনা অঞ্চলের দারিদ্রতার সংখ্যা ছিল, হার ছিল 10.2%, যেটা এই 2024 সালের রিপোর্ট হচ্ছে 22.67%। আমার কথা না, কিন্তু এগুলো বাংলাদেশ সরকারের কথা। উপকূলীয় অঞ্চলে 70.2% মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, মানে 70 জন মানুষ, উপকূলীয় অঞ্চলে 70 জন মানুষ এই প্রাকৃতিক দুর্যোগে, যে ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, কিছু 70%। খুলনা সাতক্ষীরা 73% মানুষ নিরাপদ পানি পায় না। খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই অঞ্চল 73% মানুষ পানি পায়, মানে নিরাপদ পানি পায় না।
52% পুকুর, 77% টিউবওয়েল লবণাক্ততায় পূর্ণ, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে স্ট্যান্ড 2 মিলিগ্রাম সেটার থেকেও বেশি। এবং কখনো কখনো এই লবণাক্ততা 6 গুণ বেড়ে যায়। আচ্ছা, বহু পরিবার 2 ঘন্টা প্লাস সময় ব্যয় করে এক কলসি পানি সংগ্রহ করে, যেটা বাস্তব। 80 সালের তুলনায় 2020 সালে সুন্দরবনের লবণাক্ততা বৃদ্ধি হার দ্বিগুণ। 80 সালে এই সুন্দরবনের ভেতরের পানিতে যে পরিমাণ লবণ ছিল, 2020 সালে এসে সেই লবণাক্ততার পরিমাণ দ্বিগুণ হয়ে গেছে। 2050 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, আমরা যদি 19-20 সালের হিসাবটা দেখি, যে বলতেছিলাম যে ঋণের কথা, যে টাকাটা তারা দিচ্ছে তার 57% টাকা ঋণ হিসাবে দিচ্ছে। যে টাকাটা ডিসবার্স করতেছে তার 57% টাকা ঋণ হিসাবে। ঋণ মানে তো বোঝেন, মূল টাকাও ফেরত দিতে হবে, সাথে সুদও দিতে হবে, চক্রবৃদ্ধি হারে, এবং এটা চক্রবৃদ্ধি হারে। এবং আমরা যদি এই মুহূর্তে দেখি বাংলাদেশের অবস্থানটা যদি দেখি, যে বাংলাদেশ এই মুহূর্তে প্রায় 190 বিলিয়ন মার্কিন ডলার দেনার দায়গ্রস্ত, এবং প্রত্যেক মাসে প্রায় 2173 কোটি টাকা শুধুমাত্র সুদ দিতে হয়। 190 বিলিয়ন ডলারের যে সুদ হয় তা প্রায় 2173 কোটি টাকা পার মান্থ সুদ দিতে হয় বাংলাদেশ সরকারকে। এই বাংলাদেশ সরকার কি বাংলাদেশকে সুদ দিতে হচ্ছে, এই যে হিসাবটা। এবং এখনো পর্যন্ত আমাদের জাতীয় বাজেট যেটা তৈরি হয়, প্রায় 35 থেকে 45% বাজেট হচ্ছে আমাদের পরিস্থিতির মধ্যে দিয়ে থাকে। নতুন আর এক গেম শুরু হয়েছে, এই গেমের মধ্যে বাংলাদেশ সরকারও পা দিয়ে ফেলছে। গেমটা কি? ইন্স্যুরেন্স করা। ইন্স্যুরেন্সটা কেমন? এই যে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এবং আন্তর্জাতিক কিছু প্রতিষ্ঠান যেমন ইন্স্যুরেন্স, জার্মান বিএমজেড, ওয়ার্ল্ড ব্যাংক, গ্রিন ক্লাইমেট ফান্ড এবং বাংলাদেশের কিছু তথাকথিত গবেষণা প্রতিষ্ঠান যেমন এই যে বিআইডিএস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, আইডিএস মানে ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট স্টাডিজ, এদেরকে সাথে নিয়ে তারা একটা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা কৃষিজীবী মানে মৎস্য, ধান পান উৎপাদনকারী, ফসল উৎপাদনকারী, এই যত মানুষ, এদেরকে ইন্স্যুরেন্সের আওতায় আনতে হবে। ইন্স্যুরেন্সটা কেমন হবে? যে স্বাস্থ্যের জন্য ক্ষতি, পৃথিবীর জন্য ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি, অর্থনৈতিকভাবে ক্ষতি, এই যেটা দরকার রিনিউয়েবল এনার্জি, সেটা দিকে আমরা ঢুকতে চাই। পৃথিবীর বহু দেশ তারা রিনিউয়েবল এনার্জিতে চলে গেছে, নবায়নযোগ্য জ্বালানিতে চলে গেছে। আমি যদি নাম উল্লেখ করে বলি, দেখেন ধরেন আলবেনিয়া, ভুটান, নেপাল, প্যারাগুয়ে, আইসল্যান্ড, ইথিওপিয়ার ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এরা 100% নবায়নযোগ্য জ্বালানির মধ্যে ঢুকে গেছে। এবং আরো যদি দেখি যে পর্তুগাল প্রায় 90% এর মধ্যে, জার্মানি 43%। জলবায়ু যে প্যারিস চুক্তি, যেখানে ওই যে বললাম প্রথমেই বলছিলাম যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা, সে বলছে যে এই সিদ্ধান্ত তোমরা প্রত্যাহার করো, যেটা আমি অলরেডি এর থেকে বেরিয়ে আসছি। এবং ইউরোপের যে দেশগুলো কার্বন নীতি গ্রহণ করছে সেইগুলো বলছে তোমাদেরকে সংকটে ফেলবে। এবং ট্রাম্প এই বৈজ্ঞানিক এবং এই যে সাংবাদিক বা প্রচলিত যে মত যেগুলোর পরে যদি কারো কোনো কিছু যুক্ত করতে চান বা যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় স্বামী ভাই একটা প্রশ্ন আছে, যদি আচ্ছা পেয়ে গেছেন, যদি কারো জানতে চাওয়া কিছু থাকে তাহলে আমার মনে হয় কিছু সংক্ষেপে জানতে চাওয়াটা করে আমরা, যদিও ছোট প্রোগ্রাম, তারপর আমরা একটা লম্বা সময় পার করেছি, আমার মনে হয় যে আমরা একটা প্রশ্নোত্তর পর্বে সংক্ষেপে যে তারপর আমরা আমাদের পর্ব শেষ করতে পারবো। কি আসলে আমরা কেউ বুঝতে পারি? আমার মনে হয় এখন ঋতু, যেগুলো বাচ্চারা যদি বলা হয় 6 ঋতু, সেদিকে থমকে যাবে, স্বাভাবিকভাবে বলবে শীত আর গরম। আর 4টা ঋতু হারাই গেছে। আরেকটা ঋতু বুঝতে পারি দুর্গাপূজার আগে কাশফুল দেখি, এরপরে আসলে আর বোঝা যায় না। তো এই যে ঋতুর যে চেঞ্জ, ঋতুর যে পরিবর্তন, এটাও কিন্তু আসলে জলবায়ু পরিবর্তনের কারণে। বাহুল একটা কথা বলেছেন, বাহুল ভাই কথা বলেন, ওটা তো ধনী রাষ্ট্রের কথা, যেটা ক্ষতি আর ক্ষতিপূরণ, তাই তো বাহুল ভাই? ক্ষতির যোগে একটা মানুষ মারা গেল, এই ক্ষতিটা পূরণ হয় কিভাবে? প্রতি বছরে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, প্রতি বছরই আল্লাহ রহমত এই বছর এখন আমাদের কয়লা, কাজগাছা বা দাপক শরৎগুলা মরণগঞ্জ যাওয়া লাগে ঘূর্ণিঝড়ে। এছাড়া প্রত্যেক বছর আমার টিভি সাংবাদিকতার 14
বছর 14 বছর 13 বছরে আমরা যাওয়া দিচ্ছি কোনো না কোনো উপকূলীয় এলাকায়। যে মানুষটা মারা যায় এর আসলে কোনো ক্ষতিপূরণ হয় না, কোনো রকমের সম্ভব না। আইলা ছিল এমন কোনো বছর নেই যে বছর প্রাকৃতিক দুর্যোগ হয় না, প্রত্যেক বছর। তো আসলে জলবায়ু সবকিছু আমি বাংলা একটা কথা আছে, সবকিছু আইন কম ভাঙেও বড়। অর্থাৎ রাষ্ট্রীয় প্রেক্ষাপটে উন্নত কান্ট্রি আইন করে, আবার তারাই কিন্তু আইন ভাঙে। তো আজকের এই সমাবেশ থেকে উন্নত যে দেশগুলো আছে তাদের এই কর্মকাণ্ড যাতে বন্ধ হয়, সহনীয় পর্যায়ে আসে সেই দাবি জানাচ্ছি। আমাদের এই আজকের এই ক্ষুদ্র পরিসরে এই যে দাবি, এটা এই কণ্ঠ ছড়িয়ে যায় বিশ্ব মঞ্চে। সকলকে ধন্যবাদ। পরিবেশ আন্দোলন বাপা কর্তৃক আয়োজিত একটি নাতিদীর্ঘ আলোচনায় আমরা শুনলাম মাহবুব ভাইয়ের কাছ থেকে। তার পরবর্তী কিছু সাংবাদিক শামীম ভাই কথা বলবেন। আমি 2 মিনিট কথা বলতে চাই। কবি রফিক আজাদের সেই কথার সূত্রে ভাবতে হারামজাদা বলে মানচিত্র খাবো, আর সুকান্ত ভট্টাচার্যের যে ক্ষুধার রাজ্যে পৃথিবী বন্ধু হয়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানি রুটি। শেষ যে কথাটা, দীর্ঘ কথার ভিতর থেকে কয়েকটি পয়েন্ট দেখলাম যে শুধু প্রতিশ্রুতি, মেয়েকে প্রতিশ্রুতি দেওয়া হলো, বিয়ে করা হলো না ঠিকই, কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেল, লাস্টে হচ্ছে মেয়ে মিডিয়ার সামনে সে কান্নাকাটি করলো, গার্জিয়ানরা দায়িত্ব নিয়ে গেল। আমাদের এই যে বিশ্বটা, গরিব রাষ্ট্রগুলা, দক্ষিণ সাউথ ব্লকগুলা, আমরা এমন ভাবে নিষ্পেষিত। সেই 300 বিলিয়নের যে প্রতিশ্রুতি, 1300 বিলিয়নের থেকে 300 বিলিয়ন প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতির জায়গায় আছে 65% থেকেই গেল, কিন্তু যে ঋণ সত্র দিয়ে আবার কিন্তু ঠিকই বেঁধে দেওয়া হচ্ছে। কোথায় সমস্যা নাই, এই সমস্যার সমাধান কিন্তু যারা করবে, যে মোড়লরা, তারাই মোড়ল, আর আমরা কিন্তু গাছ। আমরা শুধু দুটো ডাল ভাতের জন্য কিন্তু বেঁচে আছি। আজকে দেখেন বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আজকে এই দুর্নীতির সাথে কিন্তু এই জলবায়ু হুমকির সাথেও কিন্তু সম্পৃক্ত। আজকে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা হয়, তাতে করে কি হয়, এক শ্রেণীর মানুষের উপকার হচ্ছে, কিন্তু অধিকাংশ মাছ কিন্তু মারা যাচ্ছে, পানি দূষিত হচ্ছে, অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এই বিষক্রিয়ায় প্রকৃতির বিপর্যয়, গাছগাছালি কিন্তু অসংখ্য গাছগাছালি মারা যাচ্ছে। এই দায়ভার না আজ পর্যন্ত কোন রাষ্ট্র নিয়েছে? আজ পর্যন্ত ভয়েস কিন্তু কতদূর পর্যন্ত জেনে পারে। আমাদের ভিতরে সচেতনতার অভাব, আমাদের ভিতরে দেশপ্রেম বোধের অভাব। স্পষ্ট কথা বলতে চাই, আজকে বিশ্বকে দেখেন, এই 30 বছরের যে কপের যে মানে যে আন্দোলন, যেটা আপনার সেই যে বিশ্ব জলবায়ু পরিবর্তন আন্দোলনের যে অন্যতম প্রবক্তা গ্রেটা থুনবার্গ, সুইডিশ পরিবেশ কর্মী, যিনি আন্দোলনের একটা প্রবক্তা, বিশ্ব জলবায়ু আন্দোলন উনি প্রবর্তন করেছিলেন। আজকে এই 30 বছরের কপের যে অ্যাচিভমেন্ট, আজকে লাস্টে ট্রাম্প সাহেবের এক কথাই কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে এই বিশ্ব পরিবেশ 70% এই মোড়ল রাষ্ট্ররা এই বিশ্ব পরিবেশকে শোষণ করছে, ধর্ষণ করছে, দূষিত করছে। আর 30%-এর ভিতরে 40% যদি বাংলাদেশের কথায় যদি মাত্র যদি 0.40% যদি বাংলাদেশ দায়ী থাকে, এই বাংলাদেশ আজকে বিশ্বের 7 নম্বর আপনার হুমকির ভিতরে, মানে দূষিত বিশ্বের ভিতরে বাংলাদেশ একটা দূষিত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের একটি রাষ্ট্র। এখানে নিরাপদভাবে শ্বাস নেওয়ার কোনো একটি শিশু জন্মগ্রহণ করে সে অসুস্থ হয়ে পড়ে, এবং বৃদ্ধ পর্যন্ত আমাদের ভিতরে আমরা নিরাপদ শ্বাস নিতে পারি না। এর জন্য শুধু কিন্তু আমাদের রাষ্ট্র দায়ী না,